আগামীতে ডাকসুর নির্বাচন থেকে প্রধানমন্ত্রী হবে এইটা হতেও পারে নাও হতে পারে, দুইটাই সম্ভাবনা রয়েছে। মধুর ক্যান্টিনের ছাত্রলীগের সভাপতি আয়েশা বিড়ি ফুকাইতো ওইখানে তাদের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের প্রোটোকল দেওয়া লাগবে। ডাকসু নির্বাচনের আগে তো ক্যাম্পাসে বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কথাই বলা যেত না। ইভেন বলা চলে ছেলে মেয়েরা একটা ভয়ে তটস্থ থাকতো। আমরা মনে করেছি যে আমাদের দিকে যেন মানুষ আমাদের কাজে যেন আঙ্গুল তুলতে না পারে, আমাদের নিয়ে সমালোচনা করতে না পারে, এই জন্য আমরা সবসময় একটা সতর্ক এবং সচেষ্ট অবস্থানে থাকার চেষ্টা করছি। হয়তো অনেক ক্ষেত্রে পারছি, অনেক ক্ষেত্রে পারিনি। আমাদের কাছে মনে হয়েছে যে ডাকসুর মেয়াদের ক্ষেত্রে বলা হয়েছে যে 365 দিন এক্সট্রা 180 দিন, তো নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে 3টি সিনেট হয়েছিল, 3টি সিনেটেই আমি ডাকসুর ধারাবাহিকতা রক্ষা করা এবং নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের পক্ষে সিনেটে বক্তব্য রেখেছিলাম। এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু নির্বাচনটা দিতে চাচ্ছে না, কাজেই চাপ তৈরিতে অন্তত এই দায়িত্ব থেকে আমার সরে যাওয়া উচিত। সেক্ষেত্রে আমরা আপনার বিশেষ করে ওই নির্ধারিত 180 দিন পার হওয়ার পরে যখন সিনেটের বিভিন্ন অধিবেশনে আমাকে চিঠি পাঠিয়েছে, ডেকেছে, আমি পরিষ্কারভাবে বলেছি যে আমি এই যেহেতু নির্বাচন ধারাবাহিকভাবে হচ্ছে না, আমি মনে করি এখন আমি প্রতিনিধি না, আমি এই সিনেটগুলোতে অংশ নিব না বা আমি আর এই ছাত্র সংসদে কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট থাকবো না। যদিও ওই আমার মেয়াদের সময় 1 বছরে আমাদের সেই সময় যে প্রায় 2 কোটি টাকার মতো যে ডাকসুতে বরাদ্দ হয়েছিল, আমার নামে 5 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছিল, সেটা আপনার ওই অফিস খরচ হিসেবে, অফিসের যে চা নাস্তা এই খরচ হিসেবে, সেখান থেকেও কিন্তু আমি 5 টাকাও খরচ করিনি। যদিও অন্যান্য সম্পাদক বা তারা করেছে এবং যা প্রয়োজন নেই তার চেয়ে বেশি নিয়ে খরচ করেছে, 9-6 করেছে, তো আমি কিন্তু সেখান থেকে 5 টাকা খরচও করিনি, যেন প্রশ্ন না তুলতে পারে যে না বিপিনুর তারাও তো এইভাবে নাস্তা খাইয়েই 1 বছরে 5 লাখ টাকা শেষ করে ফেলাইছে। সো এই জায়গা থেকে আমাদের মনে হয়েছে এই দৃষ্টান্তটা রাখা দরকার এবং এতে করে নির্বাচনের জন্য একটা চাপ তৈরি হবে। যেহেতু এতদিন হয় নাই, এই জুলাই গণঅভ্যুত্থানের পরে ছাত্ররা, অন্যান্য স্টেক হোল্ডাররা ডাকসু সহ ছাত্র সংসদ নির্বাচনের বিশেষ সরব হচ্ছে। আশা করি এখন অন্তত নিয়মিত এই ডাকসু নির্বাচনটা হবে এবং এই নিয়মিত নির্বাচনটা হলে ছাত্র রাজনীতি তথা জাতীয় রাজনীতিতে একটা বড় ধরনের পরিবর্তন আসবে। ক্যাম্পাসের এই পরিচ্ছন্ন ছাত্র নেতাদের মাধ্যমে জাতীয় রাজনীতিতেও একটা ক্লিন ইমেজের রাজনৈতিক চরিত্র দাঁড়াবে বলে আমি মনে করি। ডাকসু নির্বাচনের আগে তো ক্যাম্পাসে বিশেষ করে ছাত্রলীগের বিরুদ্ধে কোনো কথাই বলা যেত না। ইভেন বলা চলে ছেলে মেয়েরা একটা ভয়ে তটস্থ থাকতো, জোর করে তাদেরকে বিভিন্ন প্রোগ্রামে মিছিল মিটিংয়ে নেওয়া হতো। আপনারা দেখেছেন মধুর ক্যান্টিনের ছাত্রলীগের সভাপতি আয়েশা বিড়ি ফুকাইতো ওইখানে তাদের নেতাকর্মী সাধারণ শিক্ষার্থীদের প্রোটোকল দেওয়া লাগতো পরীক্ষা ক্লাস বাদ দিয়ে। তো এইরকম একটা ভয়ঙ্কর পরিবেশের মধ্যে যখন আমরা 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে সারা দেশে একটা পরিচিতি পাই এবং আমাদের কথাবার্তা যখন মিডিয়ায় প্রকাশিত হয়, সমাজে একটা গুরুত্ব তৈরি হয়, তখন কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটা প্রতিবাদী চেতনা কিছুটা জাগ্রত হয়। এবং ডাকসু নির্বাচনের ফলে বিশেষ করে মেয়েদের হলগুলোতে স্বতন্ত্র অনেকগুলো প্রার্থী আপনার জয়লাভ করেছে, ছেলেদের হলেও 2-1 জায়গায় স্বতন্ত্র প্রার্থী জয়লাভ করেছিল, যদিও তারা শেষ পর্যন্ত ছাত্রলীগের সাথে কম্প্রোমাইজ করেই কাজ করেছে। কিন্তু ওভারঅল এই ডাকসু নির্বাচন হওয়ার ফলে শিক্ষার্থীদের মধ্যে একটা স্বাধীন চেতা মনোভাব তৈরি হয়েছে, তাদের অধিকার এবং ন্যায্যতার প্রশ্নে তাদের একটা আমি মনে করি স্পষ্ট অবস্থান তারা দেখিয়েছে। এবং বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে আমরা যেই কথাটি বা যেই অভিযোগগুলো করে আসছিলাম, ছাত্ররা করে আসছিল যে গণরুম এবং বিশেষ করে শিক্ষার্থীদের আপনার সিট দেওয়ার নামে ছাত্রলীগের প্রোগ্রাম করানো, মিছিল মিটিং করানো, শিক্ষার্থীদের উপরে নির্যাতন করানো যে ছাত্রলীগের একটি রুটিন মাফিক কাজ হচ্ছিল, এইটা কমেছিল। কারণ ছাত্রলীগ তার নিজের পলিটিক্যাল সার্ভাইভালের জন্যই ওই চারিত্রিক কিছুটা পরিবর্তন ঘটিয়েছিল, যে অত্যাচার, নির্যাতন, নিপীড়নের জায়গা থেকে সরে আসছিল। এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনে ছাত্রদের একটা ভয়েস থাকায় তারাও তাদের কাজকর্মে আপনার কিছুটা সতর্ক থাকতো, যে না এইভাবে আপনার কোনো ধরনের বিজ্ঞপ্তি ছাড়া, লিখিত পরীক্ষা ছাড়া যাকে তাকে স্টাফ হিসেবে নিয়োগ দেওয়া, শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া, এই সমস্ত বিষয়ে তাদের মধ্যে একটা সচেতনতা তৈরি হয়েছিল। দুঃখজনক হলো সত্য যে ডাকসুর ইতিহাসে যারা ডাকসু থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই দেখা যায় ওই এক্সিস্টিং রাজনীতি দলের ব্যানারে করেছেন, তো যেই কারণে তারা ছাত্র নেতা হিসেবে হয়তো একেবারেই ওই লেভেলে যেতে পারেন নাই যে একটা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হওয়ার মতো। মন্ত্রী হয়েছেন অনেকেই, বিরোধী দলীয় নেতাও হয়েছেন। আর আগামীতে ডাকসুর নির্বাচন থেকে প্রধানমন্ত্রী হবে এইটা হতেও পারে নাও হতে পারে, দুইটাই সম্ভাবনা রয়েছে। তবে ধরেন গত 16 বছরের ফ্যাসিবাদের আমলে যে রাজনৈতিক
সম্ভাবনা, নতুন বা বিকল্প রাজনীতির যে সম্ভাবনাটা ছিল, এখন তো অনেকাংশে সেটা কমে এসেছে। কারণ ধরেন সেই সময় আওয়ামী লীগের আমলে জামাত শিবির প্রকাশ্যে রাজনীতি করতে পারতো না, ইসলামিক দলগুলো আলেম ওলামারা প্রকাশ্যে ওয়াজ মাহফিল করতে পারতো না, রাজনীতি করতে পারতো না, বড় দলগুলো তারা কর্মসূচি করতে পারতো না। তখন আমরা যখন এই ছাত্র আন্দোলন বা ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে একটা জাতীয় রাজনীতিতে আসছি, আমরা অনেকের সমর্থন পেয়েছি, সহযোগিতা পেয়েছি। এখন কিন্তু রাজনীতি করার জন্য সবার জন্য ফ্লোর ওপেন, কাজে এখন সবাই রাজনীতি করছে। এখন কিন্তু কেউ কারো রাজনীতি ওইভাবে সহযোগিতা করছে না। এবং ছাত্র সংসদ নির্বাচন হলে এখন তো আর ছাত্রলীগ নেই, এখন সবাই জুলাই আন্দোলনের পক্ষের শক্তি, গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি। সেক্ষেত্রে যারা এখন জয়লাভ করবে তারা কিন্তু খুব বেশি ভোটের ব্যবধানে না, কাছাকাছি ভোটের ব্যবধানেই হার জিত হবে। সেই ক্ষেত্রে আমি মনে করি যে যারা জয়লাভ করবে তাদের নিজেদের একটা পরিচ্ছন্ন রাজনীতিবিদ হিসেবে গড়ে তোলার সুযোগ আছে। এবং যদি সেটা হয়, বাংলাদেশের রাজনীতিতে যে আমরা বলছি যে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, একই ব্যক্তি দলীয় প্রধান সরকার প্রধান হতে পারবে না, তাহলে তো সেই ক্ষেত্রে ডাকসুর নেতৃবৃন্দ কিংবা অন্যান্য ছাত্র নেতৃবৃন্দের সেই সম্ভাবনাটা থাকেই। এবং বাংলাদেশে সম্ভবত ডাকসুর ভিপিজিএস হিসেবে একমাত্র আমি গতানুগতিক কোনো রাজনৈতিক দলের সাথে যুক্ত না, আমরা একটা দল গঠন করেছি যে একটা সার্কেল নিয়ে, যারা সেই ডাকসু কেন্দ্রিক বা কোটা তার পূর্বের যে আন্দোলন, একটা ছাত্র আন্দোলনের মধ্যে বের হয়ে এসেছি, তারা একটা দল গঠন করেছে, যেটা বোধহয় বাংলাদেশি গণ অধিকার পরিষদই প্রথম।